তোমার কমিউনিটিতে তুমি কি এডুকেশন দেবে? কমিউনিটিতে নার্সেসদের হেলথ এডুকেশন দিতে হয়। এন্টিডিউবার্ম তুমি হেলথ এডুকেশনটা দেখো, একটা বেলুন টাইপের গোল বেরিয়ে থাকে, নাভিটা একটু বাইরের দিকে থাকে, অনেকটা প্রেগন্যান্ট লেডিদের মতো। প্রেগন্যান্ট লেডিদের পেটটা কিরকম নিচের দিকে ঝুলে থাকে, আর ওদের পেটটা কি বেলুনের মতন ফুলে থাকে। মনে হয় যেন এটা একটা পিন দিয়ে খোঁচা দিলে সেখান থেকে অনেক জল বেরিয়ে আসবে, হাওয়া বেরিয়ে আসবে। নিশ্চয়ই তোমরা এরকম দেখেছো যে গ্রামের বাচ্চা যাদের গ্রাম থেকে বাড়ি, নিশ্চয়ই। এই দেখো, এটার নাম হলো শ্রীবাসনম। তো এটার দেখো এটা কি দিছে, ডায়াগনোসিসটা কি লিখছে, হেলমেনথিয়াটিক অবস্ট্রাকশন, মানে এটা ইন্টেস্টাইনাল, সরি এটা হলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন উইথ হেলমেনথিয়াসিস। হেলমেনথিয়াসিস মানে হলো হেলমেন্থ প্যারাসাইটিক ইনফেকশন। তো প্যারাসাইট প্রজাতির যারা, তারা কি করে, একটা টাইম তারা লাইফ লংয়ে কি করে, তারা আমরা পেটে বসবাস করে, মানে এনিম্যালসরার দেহে বাস করে। উদ্ভিদরার ভিতরেও আছে, যেমন স্বর্ণলতা আর একটা গাছে বাস করে। যেহেতু আমরা এনিম্যাল, এমন অনেকগুলি প্যারাসাইটস আছে যারা মানে জীবনের কোনো না কোনো তার সাইকেলে মানুষের শরীরে তারা বাস করতে থাকে। তো এই যে কেসটা আছে দেখো, এই যে তাই না, আজকে কবে ভর্তি হয়েছেন দাদা? আপনি ভর্তি হয়েছেন যে কতদিন হয়েছে? শনিবারে। এই পেশেন্টটা আজকে কতদিন ধরে ভুগতেছে। আলটিমেটলি এটা ডায়াগনোসিস হয়েছে যে এটা দেখো কবে ভর্তি হয়েছে, 17/2 ভর্তি হয়েছে। আজকে কত তারিখ? অলরেডি 22/2। তো অতদিনে এটা অনেকগুলি টেস্ট হয়েছে। তো আমরা যদি কেস শিট হিসেবে দেখি, এটাও দেখো জেনারেল কন্ডিশন অফ দি পেশেন্ট কি বোঝা যাইতেছে, যে পেশেন্টের যে জেনারেল কন্ডিশন আছে এটা কিন্তু খুবই পুয়ার। দেখো ইল হেলথ, এরপরে দেখো পেটটা, এই দেখো একদম এই যে অবস্ট্রাকশন, তাই না, আগে একটা অপারেশন হয়েছে পেটে, দেখো অবস্ট্রাকশন হইয়া একদম পুরা বোঝা যাইতেছে না যে তার ইন্টেস্টাইনটা কি এভাবে 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 থাকে। তো এরা যে ধরো কোলোনোস্কোপি করা হয়েছে, কোলোনোস্কোপিতেও প্রচুর হেলমেন্থ দেখা গেছে এটার ভিতরে। আর হেলমেন্থগুলি কি করতেছে, যে ফুড পাইপ যেটা আছে একদম এখান থেকে ধরা, জেজুনাম থেকে ধরা, এখানে বিভিন্ন জায়গাতে এরা গিট 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 হয়ে আছে এবং অবস্ট্রাকশন করে রাখছে। যদি আমরা কোনো পেশেন্টের এরকম অবস্ট্রাকশন তৈরি হয়, তাহলে ফুড পাইপ দিয়ে কি খাবারটা পাস হইতে পারবো? পাস হইতে পারতো না। এবার বাকি দেখো, হেলমেন্থ মানুষের কি করে, তারা কাজই হইল আমরা যা খাইতাছি এই দিকটিকা এরা নিজেরা খাবার তৈরি করে না। এরা কি করব, আমরা খাবার থেকে তারা খাইব। তো খাইতে খাইতে লোকটারে কি করছে, একদম চিকন করে লাইছে। তার যদি তুমি ব্লাড টেস্ট দেখো, ব্লাড টেস্টের রিপোর্ট খুবই মানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ তার একদম কম থাকে, ইমিউনিটি এরা আছে না, এটা একদম কম দেখা যাইতেছে। এই যে এই যে এই যে এই যে এখানে দেখো কমপ্লিটলি প্রচুর অবস্ট্রাকশন তার আছে, একদম উপর থেকে ধইরা, হ্যাঁ এইভাবে অবস্ট্রাকশন তার ভিতরে তৈরি হয়েছে। তোমরা সবসময় ওয়ার্ডে আইলে সিটি স্ক্যানগুলি, যদি নর্মাল সিটি স্ক্যান আর অ্যাবনর্মাল সিটি স্ক্যান দুটোটারে স্টাডি করো, তাহলে কিন্তু একটা টাইমে তোমরা বুঝতে পারবা যে কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। এই কারণে যখন ওয়ার্ডে ডিউটি পড়বা নর্মাল স্ক্যানগুলিও দেখবা, একটু কি দেখা যাইতেছে। এই যে যেটা আমরা ইউনিট 3 আন্ডারে ভর্তি, তাহলে আমরা এই পেশেন্টটা কত তারিখ ভর্তি হয়েছে জানি, 14 তারিখ ভর্তি হয়েছে। আজকে কিন্তু অলরেডি 22 তারিখ। তো নোন কেস অফ হেলমেনথিয়াসিস। তো প্রথমে আমরা বুঝতে লাগবো হোয়াট ইজ হেলমেনথিয়াসিস। হেলমেনথিয়াসিস মিনস এটা একটা প্যারাসাইটিক ইনফেকশন। তো বিভিন্ন রকমের প্যারাসাইট আছে। এই লোকটার যে প্যারাসাইটটা, এটা হলো ওয়ার্ম, মানে আরেকটা ভাষায় যদি কত ওয়ার্ম ইনফেস্টেশন। ওয়ার্ম কি করে, হে কিন্তু নিজে খাবার বানায় না, হে পরজীবী হিসেবে আমরা ইনফেস্টেশন আমরা সবাই জানি যে মানুষের শরীরে কৃমি হয়। তো কৃমির উপদ্রব হলে মানুষের প্রথম লক্ষণটা কি, এই লোকটার তো অলরেডি অবস্ট্রাকশন হয়েছে, আমরা অলরেডি সিটি স্ক্যানের ভিতরে দেখছি। এরপরে দেখো ওখানে এক্সরেতে এই লোকটার এটা হলো পেটের এক্সরে। তো পেটের এক্সরেতে আমরা কি দেখতেছি, প্রচুর স্টুল জন্মা জন্মা রয়েছে, হ্যাঁ একদম ব্ল্যাক 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 দলা 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 স্টুল আছে। এরপরে লোকটার কোলোনোস্কোপিও করা হয়েছে। কোলোনোস্কোপিতেও দেখা গেছে কি প্রচুর তার ওয়ার্ম ওইখানে মানে জন্মা রয়েছে। তো জন্মা থাকলে কি করবো এরা,
ওয়ার্মগুলি কি করবো, লোকটার থেকে নিউট্রিশন নিতেছে, অল্প পরিমাণ ওয়ার্ম মানুষের সেই রকম একটা হ্যাম্পার করে না। এখন যদি আমাদের প্রচুর ওয়ার্ম থাকে, মানে লাখো লাখো কোটি কোটি, ওরা তো প্রত্যেক দিনেই ডিম পারে, হ্যাঁ, ওরা কিন্তু বাচ্চা দেয় না, ওরা কি করে ডিম পারে। তো ওগুলো ডিম পাড়ার মাধ্যমে প্রচুর প্রত্যেক দিন ওদের প্রলিফারেশন হচ্ছে। প্রলিফারেশন হওয়ার কারণে ওরা মানে এই পরিমাণ লোকটার ভিতরে ইনফেকশন, যে আমাদের যে ফুড পাইপটা থাকে প্রায় কত মিটার লম্বা, 5 মিটার মতো খুব সম্ভবত লম্বা। এখানে স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইন এগুলি থাকে, একদম পায়খানার দ্বার অব্দি ওর কিন্তু ওয়ার্মে ভর্তি। তো যখন আমাদের এখানে এলো, লোকটা কি খেতে পারছে না, সে বমি করছে এবং বমির ভিতরে ভীষণ বাজে গন্ধ, কিন্তু দেখা গেল তার ভিতরে কোনো রকমের গ্যাস্ট্রাইটিস নেই, পেটে কোনো রকমের গ্যাস নাই। মানে যে সমস্ত তোমার লিভার টেস্টের গুলিতে বোঝা যায় যে আমার পেশেন্টের কোনো রকম গ্যাসের অসুবিধা আছে কিনা, লিভার ফাংশন, প্যানক্রিয়াস ফাংশন, যেগুলি টেস্ট এগুলো নর্মাল, কিন্তু তারপরেও লোকটার পেটটা এইরকম। এক্ষুনি আমি দেখালাম যে টিপিক্যাল একটু পেটটা গিট গিট। তো এরকম পেশেন্ট প্রচুর আসে আমাদের এখানে। তো ডক্টররা তো ইজিলি বুঝে গেছে যে এটা মেবি হেলমেন্থিয়াসিস। তো তার জন্য তাকে কি টেস্ট করানো হয়েছে, স্টুল টেস্ট করা হয়েছে। স্টুলের মধ্যে প্রচুর ক্রিমিরেডিন ওভা প্রচুর পাওয়া গেছে, একটা এটাও কনফার্মেশন টেস্ট। তারপরে কোলোনোস্কোপি করা হয়েছে, কোলোনোস্কোপিতে দেখা যাচ্ছে প্রচুর হেলমেন্থ রয়েছে। তারপরে সিটি স্ক্যান করা হলো, সিটি স্ক্যানেও সেম জিনিসটাই ধরা পড়েছে। তো এগুলি হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে লোকটার একটা মানে টেস্ট যেগুলি করানো হলো। এবার আমি আমার পেশেন্টের হেলথটা ভীষণ পুয়ার, তাকে তার জন্য আবার আমার কি দেখতে হবে, আমার ব্লাড টেস্ট করতে হবে যে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কত, কারণ ওরা তো আমার থেকে নিউট্রিশন নিচ্ছে। আমার নিউট্রিশন যদি অন্য কেউ নিয়ে যায়, মানে অটোমেটিক ভাবে আমার কি হবে, ভিটামিন ডেফিসিয়েন্সি হবে। সবচেয়ে এরা কি করে, ব্লাড ডাইরেক্ট ওরা ব্লাডটাও সাক করে। তো এই কারণে ওদের হিমোগ্লোবিনটাও টেস্ট করা, ভদ্রলোকের হিমোগ্লোবিন অনেক কম, ওকে কি করা হয়েছে, ব্লাডও দেওয়া হয়েছে, আয়রন থেরাপি দিয়ে দিয়ে মোটামুটি তাকে 10 আপ করা হয়েছে, কারণ তাকে খুলতে হবে। পেটের ভিতরে এত জায়গাতে এটার অবস্ট্রাকশন হয়ে গেছে, কিছুতে খাবারটা নিচের দিকে আর পাস হচ্ছে না। তো এই লোকটা তো স্যালাইনে রাখা যাবে না, তো এটাকে খুলতে হবে। তার জন্য কি করা হলো, লোকটার সমস্ত রকমের ওটিতে যেগুলি প্রিপারেশনের দরকার সেগুলি সব করা হলো, ইনক্লুডিং বিটিসিটি। বিটিসিটি কেন করা হয়, অপারেশন করলে পরে কি হয়, ব্লাড অনেকের ক্লটই হয় না, ব্লিডিং টাইম এন্ড ক্লটিং টাইম বলে থাকে। তো ব্লিডিং টাইম ক্লটিং টাইমটা দেখতে হয় কেন, অনেকেরই দেখবো অপারেশনের পরে কমপ্লেন করবে পেশেন্ট কেন মারা গেছে, তার ব্লাড বন্ধ করা যায়নি। তো এগুলি হচ্ছে গিয়ে রুটিন টেস্ট। তো এটা যদি নর্মাল থাকে, উইথ পেশেন্ট পার্টিকে বলা হয় যে 3-4 ইউনিট ব্লাড রেডি রাখার জন্য। অনেক সময় পেট খুললে পরে যে কোনো একটা অসুবিধা হতেই পারে, সঙ্গে সঙ্গে যাতে ব্লাড অনেক সময় লাগেও না। তো রুটিনলি তাদেরকে কিন্তু এভাবে ব্লাডটা রেডি করে রাখতে হয়। অনেক সময় পেশেন্টের ব্লাডটা লাগে, অনেক সময় পেশেন্টের কি হয়, ব্লাডটা লাগে না। এই পেশেন্টের ক্ষেত্রে লাগবে, দেখেছো যে কি রকমের ইল হেলথ। তো লোকটাকে প্রথম আসা মাত্র কি দেওয়া হয়েছে, লোকটার জন্য আমরা ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট এন্ড ডক্টরস ম্যানেজমেন্ট কি হয়েছে, তাকে প্রথমেই আয়রন থেরাপি দেওয়া হয়েছে, আইভি ফ্লুইড দেওয়া হয়েছে, তাকে নিউট্রিশনাল থেরাপি দেওয়া হয়েছে, মানে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া হয়েছে। এগুলি হচ্ছে গিয়ে আমাদের সাইড থেকে করেছে। অ্যান্টিবায়োটিকের তার কোনো রকমের দরকার নেই, there is no rule of antibiotic, কারণ তার বাইরে কোনো রকম ইনফেকশন ছিল না। মেইনলি যেই জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে তাকে ডিওয়ার্ম করা হয়েছে। তাকে ডিওয়ার্ম কি করা হয়, প্রেজেন্ট অ্যালবেন্ডাজল একটা ট্যাবলেট আছে যেটা আমাদের এখানে সাপ্লাই রয়েছে, আমরা সেটা দিয়েছি। তাকে 3 বার ডিওয়ার্মিং করা হয়েছে। এক একটা মেডিসিনে এক একটা টেনের, কোনটা সপ্তাহে 1 বার দিতে হয়, কোনটা 2 বার দিতে হয়। তো ডক্টরস অ্যাকর্ডিং টু ডক্টরস চয়েস অ্যালবেন্ডাজল দিতে হয়েছে। তো তাকে মোটামুটি 3 বার ধরে ডিওয়ার্ম করা হয়েছে। তাহলে ডিওয়ার্ম যখন করা হলো, ফার্স্ট ডিওয়ার্মে কি হয়, যত কৃমি আছে সেগুলি মরে যায়, কিন্তু ডিমগুলি তো থেকে যায়। তো ডিমগুলি থেকে তখন ম্যাচিউর ডিমগুলি থেকে আবার বাচ্চা হয়। তো তাদের সেকেন্ড ডিওয়ার্মে কি হয়, তখন ওই ডিম ফুটে যে বাচ্চাগুলি হলো সেগুলি মারা যায়। তারপরেও কিছু রেসিজুয়াল আছে কিনা সেগুলি দেখার জন্য আবার ডিওয়ার্ম 3 টাইম তাকে কিন্তু ডিওয়ার্ম করা হলো। এবার দেখো, আমরা কিন্তু সবাই জানি কৃমি হলে খারাপ, কৃমি হলে খারাপ, কিন্তু কৃমি যে একটা মানুষের জীবন নিয়ে যেতে পারে সেটা কিন্তু তোমরা এখন একেবারে প্র্যাকটিক্যালি দেখতে পেলে, ঠিক আছে না। এই সমস্ত পেশেন্টগুলি একেবারে রিয়ার,
বিশেষ করে আমাদের মতো মেডিকেল কলেজ হসপিটালে এগুলি রেয়ার, এগুলি গ্রামের হাসপাতালে বেশি দেয়। এবার তোমার ডিওয়ার্মের যখন কোনো একটা পেশেন্টে ওয়ার্ম ইনফেস্টেশন, সিম্পলি আসো, এটা হচ্ছে কি একদম ক্রিটিক্যাল কেস, যাকে কালকেই বা আজকেই তাকে ল্যাপারোটমি করা হবে, পেটটাকে এখান থেকে ধরে লম্বাতে কাটা হবে, কারণ প্রচুর অবস্ট্রাকশন রয়েছে। তো এগুলিকে কেটে, এগুলিকে যেটা বাদ দেওয়ার বাদ দেবে, সেলাই করে দেবে, এগুলি আলাদা প্রসিডিউর, এটা অনেক পরে। যেহেতু তোমরা স্টুডেন্ট অফ ফার্স্ট ইয়ার, তোমাদের এত কিছু জানার দরকার নেই, এগুলি তোমাদের আর একটু হায়ার স্টাডিতে বুঝবে বা ওটি যখন পড়তে যাবে তখন এগুলি কিন্তু দেখে নেবে যে এই সমস্ত ইমার্জেন্সি ওটিতে কি হয়, ল্যাপারোটমি করলে কি কি ম্যানেজমেন্ট নিতে। এখন গুগলে সবকিছুই তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। যখন আমরা পড়েছি তখন কিন্তু আমাদের বুক থেকে পড়তে হতো, যেহেতু এখন গুগল আছে তোমরা কিন্তু একটু সার্চ মারলে দেখতে পারো। তো এখন এবার আসো গিয়ে, যেমন মানে ফার্স্ট ইয়ার হিসেবে তোমার নিজের স্বাস্থ্য, বাড়ির লোকের স্বাস্থ্য এটলিস্ট ভালো রাখার জন্য, বা তোমার যে যখন কমিউনিটিতে পোস্টিং হবে মানুষকে বোঝানোর জন্য তোমার কিন্তু মেইনলি জানতে হবে যে আলটিমেটলি হোয়াট ইজ হেলমেনথিয়াসিস, হোয়াট ইজ ওয়ার্ম ইনফেস্টেশন। তাহলে আমরা বুঝলাম যে যখন প্যারাসাইটিক ইনফেকশন হয় সেটাকে বলা হয় হেলমেনথিয়াসিস। এখন ওয়ার্ম ইনফেস্টেশনটা হয় যখন একটা লোকের ওয়ার্ম ইনফেকশন হয়ে যায়, প্রচুর তার ভিতরে ওয়ার্ম হয়ে যায়, তখন ওটাকে বলে ওয়ার্ম ইনফেস্টেশন। তো এখন এবার ফার্স্ট আসো যে সিমটম কি হবে। সিমটম হবে যে লোকটা প্রচুর ওয়ার্ম হয়ে যাবে শরীরে, তার ধীরে ধীরে সে উইক ফিল করবে, কারণ তার খাওয়াতে ভাগ বসাচ্ছে ওয়ার্ম। তাহলে সেটা হচ্ছে গিয়ে আমার প্রথম হচ্ছে গিয়ে আমার দুর্বলতা। দ্বিতীয় হচ্ছে গিয়ে দুর্বলতা থাকলে মাথা ঘুরবে, যেমন ওর এখন মাথা ঘুরাচ্ছে, এটা ওর একটা ওয়ার্ম ইনফেস্টেশন হতে পারে। ভিটামিন ডেফিসিয়েন্সি হবে, ভিটামিন ডেফিসিয়েন্সি লোকটার হবে কারণ ওর খাবার খেয়ে নিচ্ছে। আর একটা কথা মনে রাখবে, একটা লোক যখন অনেকদিন ধরে ভিটামিনের অভাবে ভোগে তার সবকিছুরই অভাব হয়ে যায়। হ্যাঁ, তারপরে লোকটা কি হবে, বোন হেলথ খারাপ থাকবে, ঠিক না? ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এভরিথিং, এগুলির মাইক্রোনিউট্রিয়েন্টস তার কিন্তু অভাব হয়ে যাবে। এবার ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলি, ম্যাক্রো কোনগুলি, ভাত, রুটি, এগুলি তো ম্যাক্রোতে পড়ে। দেখবে যে ও পরিমাণে একটু বেশি খাচ্ছে, পরিমাণে ও একটু বেশি খাচ্ছে, কিন্তু তার শরীরে থাকছে না। ওর পেটটা একটু ডিগডিগে, মানে ডিলডিলে করে বড়, পেটের একটা শেপ থাকে না এরকম, একটু মানে বেলুন টাইপের ওর পেটটা থাকবে। এটা হচ্ছে গিয়ে বাচ্চা, গ্রামের বাচ্চাগুলো অনেক, বিশেষ করে পাহাড় অঞ্চলের অনেক বাচ্চাকে এরকম আমরা দেখতে পাই, ওরা মেল নিউট্রিশনে ভোগে, ওয়ার্মে ভোগে। ওদের পেটটা দেখবে ওটা বেলুন টাইপের গোল বেরিয়ে থাকে, নাভিটা একটু বাইরের দিকে থাকে, অনেকটা প্রেগনেন্ট লেডিদের মতো। প্রেগনেন্ট লেডিদের পেটটা কিরকম, নিচের দিকে ঝুলে থাকে, আর ওদের পেটটা কি বেলুনের মতন ফুলে থাকে। মনে হয় যেন এটা একটা পিন দিয়ে খোঁচা দিলে সেখান থেকে অনেক জল বেরিয়ে আসবে, হাওয়া বেরিয়ে আসবে। নিশ্চয়ই তোমরা এরকম দেখেছো, যে গ্রামের বাচ্চা যাদের গ্রাম থেকে বাড়ি, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবার ওয়ার্ম ইনফেস্টেশন হলে আমাদের পেশেন্টের কি হবে, ওর ডায়রিয়া হতে পারে। কেন ডায়রিয়াটা হবে, কেন ডায়রিয়াটা হবে? ও ডায়রিয়ার জীবাণু তোমার শরীরে ঢুকলে তোমার হচ্ছে না, কিন্তু ওর কেন হবে? কারণ তার ইমিউনিটি সাপ্রেসড, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তার কারণে। আরেকটা হচ্ছে গিয়ে ওয়ার্ম ইনফেস্টেশনটা নোংরা থেকে হয়, সাধারণত যারা আনহাইজেনিক তাদের মধ্যে ওয়ার্ম ইনফেস্টেশনটা বেশি দেখা যায়। তাহলে ডায়রিয়াটা কোত্থেকে হয়? সেম, নোংরা থেকে হয়। নোংরা জল যারা ইউজ করে, যারা বেয়ার ফুটে চলে, খালি পায়ে চলে, পায়ের নিচে প্রচুর কাঠ থাকে, তখন এই কাঠগুলি দিয়ে কি করে কৃমি ঢুকে যায়। মাটিতে প্রচুর কৃমির ডিম থাকে, যেগুলো আমরা খালি চোখে দেখি না, এগুলো আমাদের মাইক্রোস্কোপের তলা দিয়ে দেখতে হয়। তার জন্য যারা বেয়ার ফুটেড তাদের ওয়ার্ম ইনফেস্টেশন হওয়ার অনেক বেশি চান্স থাকে। এবার হেলমেনথিয়াসিস যখন একটা মায়ের জন্য ভীষণ বিপজ্জনক, কারণ সে ব্রেস্ট ফিডে থাকে। তো তার জন্য যারা ব্রেস্ট ফিডিং নেয়, দেয়, এই সমস্ত মাদেরকে খুব ভালো করে রুল আউট করতে হয়। এবার দেখো, এবার আমরা হেলমেনথিয়াসিস সম্পর্কে বুঝলাম, হেলমেনথিয়াসিস কিভাবে আমাদের শরীরে হয়, ডিমের মাধ্যমে। এবারে নোংরা যদি হাত থাকে, হ্যাঁ, এবার স্প্রেড কিভাবে হচ্ছে, এবার আমাকে বুঝতে হবে যে আমি তো মানুষকে ডিওয়ার্ম করে দিলাম, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। আমি কিন্তু কমিউনিটিতে গিয়ে বুঝাতে হবে, মানুষকে বুঝাতে হবে যে তোমার শরীরে বারবার ওয়ার্ম ইনফেস্টেশন, নার্সেসদের হেলথ এডুকেশন দিতে হয়। এন্টি ডিওয়ার্ম তুমি হেলথ এডুকেশন কি দেবে? তুমি বলবে খাওয়ার সময় হাতটাকে সাবান দিয়ে ধুয়ে
খাবার খাওয়ার জন্য, যাতে নোংরা হাতে কোনো কিছু না খায়, অ্যাটলিস্ট চামচ ইউজ করার জন্য। চামচটা তো আর নোংরাতে থাকে না, যদি হাত নোংরা থাকে অ্যাটলিস্ট আমরা চামচ দিয়ে খাবো, এবং নখগুলিকে ছোট করে আমরা কেটে রাখবো। আর যদি কেউ ফ্যাশনের জন্য আজকে নখ রাখে, ওই যেমন আমার হাতেও আছে, তাহলে কি করব, আমার নিজেকে নিজে সেভ করার জন্য আমি স্পুন ইউজ করব, তাহলে আমার এখান থেকে ওয়ার্ম ইনফেস্টেশন হবে না। যে থালা বাসনগুলিকে পরিষ্কার ছাই দিয়ে মাজার জন্য বলবে, সাবান দিয়ে মাজতে পারলে খুবই ভালো। এরপরে বাচ্চাদেরকে বিয়ার ফুটে খুব কম সম্ভব একটুখানি জুতা টুতা পরিয়ে রাখার জন্য, যতটুকু সম্ভব। বাচ্চাটা তো মাঠে ময়দানে খেলবেই, এখন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ডিওয়ার্মটা মাস্ট। 6 মাস পরে পরে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, কারণ ওদেরকে জুতা পরে রাখা যাবে না, ওরা খেলবে, মাঠে ময়দানে দৌড়াবে, ঠিক আছে না। বাচ্চাকে এখন যদি আমি বলি বাচ্চাকে সবসময় জুতা পরিয়ে রাখো, ইটস নট গুড হেলথ ফর দেম, এটা তো গুড সাইন নয়। বাচ্চারা মাঠে ময়দানে খেলবে, এখন আমি প্রিকশন কি নেব, তার 6 মাস পরে পরে তাকে ডিওয়ার্মিং ট্যাবলেট খাওয়াতে হবে, সপ্তাহে একটা খাইয়ে দিলেই যথেষ্ট। এখন আশারা বাড়ি বাড়ি গিয়ে গিয়ে কিন্তু খাওয়ায়, যারা অঙ্গনওয়াড়ি সেন্টারের আন্ডারে আশা যারা রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে খাওয়ায়। তো এটা মা বাবাদেরকে মাথায় ঢুকিয়ে দেবে। অনেকে আশারা কমপ্লেন করে আমরা বাড়িতে গিয়ে ট্যাবলেটটা তো দিই কিন্তু মারা খাওয়ায় না, তাহলে আমরা কি করতে হবে, অ্যান্টিডিওয়ার মেডিসিনটা আমরা নিজেরাই খাইয়ে দেবো তাদেরকে, বা অ্যাটলিস্ট তাদেরকে আমরা যদি নলেজটা দিয়ে দেব, কেন খাওয়াচ্ছে না, মাদের নলেজ নেই, ঠিক আছে না। তো আমাদের এজ এ নার্স আমরা যখন কমিউনিটিতে প্র্যাকটিস করব তখন আমরা কিন্তু এই কথাটা বোঝাবো। তাহলে আমাদের বৃদ্ধ যারা ভালনারেবল টু ইনফেকশন তারাও কিন্তু খেতে হবে, তারপরে মারা যারা ব্রেস্ট ফিড করে তারা খেতে হবে, এখন প্রত্যেকেরই খেতে হবে। কেন কি না, যেই ফ্যামিলিতে একজনের ওয়ার্ম থাকে, এই কৃমিগুলি কিন্তু রাতে বিরেতে বেরিয়ে যায় থ্রু আওয়ার এনাস। ওরা বিছানা টিছানা ডিম পারে, এবং ওরা থ্রু এনাস হয়ে, ওরা চোখে দেখা যায় না, ওরা আরেকজনের এনাসে ঢুকে যায়, আরেকজনের হাতে ঢুকে, সে জানেই না। আমি তো ঘুম থেকে উঠেছি, আমি হাত দেবো কেন, ডাইরেক্ট খাচ্ছে। বা ছোট ছোট বেবিরা কি করে, থাম সাকিং করে, তো ইজিলি ইনফেকশন হয়ে যাবে। তাহলে আমি বলবো 6 মাস অন্তর অন্তর বাড়ির প্রত্যেকে অ্যান্টিডিওয়ার মানে ডিওয়ার মেডিসিন নেওয়াটা হচ্ছে দরকার। তো এখন আজকের ক্লাস থেকে আমরা কিন্তু খুব ভালো করে বুঝলাম যে কৃমিকে আমরা যেই রকম ছোট করে দেখি, আলটিমেটলি কৃমিকে ছোট করে দেখার মতো কিছুই নেই। এটা বিশাল বড় ম্যাটার, অনেকের প্রাণ ঘাটতেই হতে পারে, যেটা আমরা এখন ওয়ার্ডে দেখে এলাম। যে লোকটাকে এক্ষুনি অপারেশন করতে, পুরা ফ্যামিলির লোক দেখো এখন চিন্তিত যে লোকটার কি হলো, এবং ওকে রাইলস টিউব যখন দিয়ে রাখা হয়েছে, গন্ধে এখানে থাকা যাচ্ছে না, কারণ ওর নিচে দিয়ে লোকটার এনাস পথ বন্ধ, তাহলে প্রচুর তো পায়খানা জমে আছে, সেগুলি রাইলস টিউব দিয়ে বেরিয়ে আসছে। এখন রাইলস টিউবের বোতলের যদি পায়খানা বের হয়, কিরকম দুর্গন্ধ, পুরো ওয়ার্ড গন্ধ হয়ে গেছে। এবং আমাদের ওয়ার্ডের সমস্ত পেশেন্টকে ডিওয়ার্ম মেডিসিন দিতে হয়েছে, কারণ ওর বেড থেকে প্রত্যেকের বেডে কিন্তু কৃমি চলে গেছে। তো আমরা কোনো পেশেন্টে উপকার করতে না পারি, আমাদের প্রিন্সিপাল এটা থাকতে হবে, আমাদের দ্বারা যাতে কোনো পেশেন্টের জ্ঞানত ক্ষতি না হয়। কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না, সেটা আলাদা জিনিস, কিন্তু আমি যখন একটা জিনিস জানবো, বেসিক থিং সেটা আমাকে মনে রাখতে কিন্তু হবে সবসময়। এজ এ নার্স তোমরা কিন্তু এই জিনিসটা মনে রাখবে। ইটস ইউর প্রিন্সিপাল টু ডু টু সার্ভ আদার্স, বাট সার্ভ করতে না পারো, এটা সবসময় মাথায় রাখবে, আমার দ্বারা যাতে একটা পেশেন্টেরও কোনো ক্ষতি না। আচ্ছা, তোমার কোনো প্রশ্ন আছে এটার উপরে জিজ্ঞেস করতে পারো, যে হেলমেন্থিয়াসিস থেকে আর কি কিছু হতে পারে, বা কি হতে পারে, বা কোনো কনফিউশন আমি যে বুঝালাম এতে আর আছে। এটা তো ক্রিমির ইনফেকশন। আমি প্রথম থেকে হেলমেন্থিয়াসিস মানে প্যারাসাইটিক্যাল ইনফেকশন, মানে বিভিন্ন রকমের কৃমি কিন্তু আছে, ডটের মতো আছে, হুকওয়ার্ম আছে, তারপরে চেইন ওয়ার্ম আছে, হ্যাঁ অনেক রকমের টাইপস অফ ওয়ার্ম আজকে একটুখানি ঘরে গিয়ে বইটাতে দেখে নেবে, তাহলেই কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যারা সায়েন্স থেকে এসছো তারা তো সবাই জানে, কারণ ওয়ার্মের উপরে বিরাট একটা চ্যাপ্টার ক্লাস 11-এ কিন্তু লাইফ সায়েন্সের মধ্যে আছে না? সায়েন্সের আছো কেউ? নাই, সায়েন্সের কিন্তু বিরাট একটা চ্যাপ্টার প্যারাসাইটের উপরে আছে। তো তাই যাই হোক, নেই তো নেই, কিন্তু আজকে গিয়ে একটুখানি বইটা পড়ে নেবে, তাহলে একদম ক্লিয়ার। যে কথাগুলি আমার যেখানে যেখানে কনফিউশন তোমাদের মনে হয়েছে সেগুলি নিজেরাই ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। থ্যাংক ইউ।